নমস্কার, খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কলকাতায় নাকা চেকিং এর সময় পুলিশের উপর হামলার অভিযোগ, সার্জেন্টকে মারধর ২০-৩০ জনের। ছাত্র সংসদ নির্বাচন চেয়ে রাজ্যকে ইমেল, স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। পুজোর মুখে বন্যা পরিস্থিতি, ভাসতে পারে এই গ্রামগুলি। ২,৫৭,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। টিটাগড়ে যুবককে লক্ষ্য করে গুলি, আটক টিএমসি কাউন্সিলর। মধুচক্রের অভিযোগে পুলিশের জালে গায়ক, হোটেল থেকে গ্রেফতারি। মোমবাতি নিয়ে সারা রাত বসে থাকলে সরকার বদলানো যায় নাকি? এবার চিকিৎসকদের নাবালক নাবালিকা কটাক্ষ সৌগতর। এখনো পর্যন্ত গণধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, আদালতে দাবি সিবিআই এর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি পরবর্তী খবরে। আর.জি. কর কাণ্ডের জেরে পুলিশের ওপর সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে, এটা সত্যি। তা বলে খাস কলকাতায় এমন ঘটনা ঘটবে? নাকা চেকিং এর সময় এক পুলিশ সার্জেন্টকে বেধড়ক মারা হলো। শুধু তাই নয়, তার বাইকও ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে ওই পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে আহত হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার এবং এক কনস্টেবলও। মঙ্গলবার রাতে তপসিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, প্রতিদিন যেমন নাকা চেকিং চলে তেমন চলছিল রাতে। মদ খেয়ে যাতে কেউ বাইক গাড়ি না চালান সেই কারণেই এই চেকিং হচ্ছিল। এই সময় ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এলাকায় ওই পুলিশ সার্জেন্টের ওপর ২০-৩০ জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তার সঙ্গে আক্রমণ করা হয় ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং কনস্টেবলকেও। ভেঙে দেওয়া হয় পুলিশ বাইক। তবে ঠিক কী কারণে এই হামলা তা স্পষ্ট নয়। কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তপসিয়া থানার পুলিশ। এলাকার ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা। অনুমান প্রত্যেকে স্থানীয় বাসিন্দাই হবে। এদিকে ওই পুলিশ সার্জেন্টের ঘাড়ে, পায়ে এবং মাথায় চোট লেগেছে বলে খবর। যদিও তিনি স্থিতিশীল রয়েছেন, বাকিদের চোট তেমন গুরুতর নয়। অন্যদিকে সোমবারই কলকাতার রাস্তায় অপহরণের চেষ্টা হয়েছিল এক ব্যক্তিকে, তা বানচাল করেছে কলকাতা পুলিশ। পাটুলি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার গাড়িতে অপহরণ করে তোলা হয়েছিল এক যুবককে, কিন্তু পুলিশের একাধিক অফিসার মিলিতভাবে সেই অপহরণ রুখেছেন এবং গ্রেফতার করেছেন ৩ জনকে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে ৪,০০০ লাইক ও ৩,০০০ সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আন্দোলনের ৪০ দিন অতিক্রান্ত, এখনো রাস্তায় জুনিয়র চিকিৎসকরা, চলছে কর্মবিরতিও। কাজে ফিরতে চেয়ে এবার আরও কয়েক দফা জুড়লেন আন্দোলনকারীরা, বরং আরও এক দফা আলোচনা চাইছেন তারা। সূত্রের দাবি, আন্দোলনের ৪০তম দিনে জুনিয়র ডাক্তাররা আরও কয়েক দফা দাবি নিয়ে রাজ্য সরকারের ফের ইমেল করলেন। দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ এবং ছাত্র সংসদ নির্বাচন। আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের ভূমিকাও ইতিবাচক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সদার্থক আলোচনা হয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়নি বলেই অভিযোগ। স্বাস্থ্য সচিবকে এখনো সরানো হয়নি। চতুর্থ ও পঞ্চম দফা দাবি মানা ঘিরেও ধোঁয়াশা রয়েছে। একই সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা প্রতি কলেজে দ্রুত ছাত্র নির্বাচন করে ছাত্র সংসদ গঠনের দাবিও তুলেছেন। সরব হয়েছেন প্রতিটি মেডিকেল কলেজের টাস্ক ফোর্স গঠন, জুনিয়র এবং রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনকে মান্যতা দেওয়ার দাবিতেও। এ নিয়ে ইতিমধ্যে রাজ্যকে একটি ইমেলও করেছেন। এবার রাজ্য সরকার কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার। উল্লেখ্য, এই দাবিগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছিল, কিন্তু সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি। দীর্ঘ টানাপোড়েনের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রায় সব দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার, অথচ তারপরও কাজে ফিরতে নারাজ তারা। মঙ্গলবার গভীর রাতে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন আরও আলোচনা চান তারা। যতদিন না সেই আলোচনা হচ্ছে, অবস্থান বিক্ষোভ চলবে, অর্থাৎ জারি থাকবে কর্মবিরতি। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, আর কবে কাজে ফিরবেন ডাক্তাররা? হাসপাতালের স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে মানুষের মনে বাড়ছে ক্ষোভ। দাবি উঠছে কর্মবিরতি প্রত্যাহার করে এবার হাসপাতালে ফিরুন জুনিয়র চিকিৎসকরা। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজ্যে লাগাতার বৃষ্টি হয়েছে বিগত কয়েকদিনে। তার জন্য বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। এরপর আবার অন্যতম বড় কারণ ডিভিসির জল ছাড়া। পুজোর মুখে এমন পরিস্থিতি সামলাতে তৎপরতা দেখাচ্ছে সরকার, কিন্তু নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ বুধবার আরও জল ছেড়েছে ডিভিসি। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে বুধবার কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। মঙ্গলবারের তুলনায় কম জল ছাড়া হলেও ফের একবার বন্যা পরিস্থিতি আতঙ্ক তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাসিন্দাদের মধ্যে।
মঙ্গলবার এই দুই জলাধার থেকে মোট 2,74,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। বুধবার অন্তত 40,000 কিউসেক কম জল ছাড়া হয়েছে। তবে জলের চাপ বাড়তে থাকলে পরবর্তী সময়ে আরও বেশি পরিমাণ জল ছাড়া হবে বলেও আভাস মিলেছে। এই অবস্থায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বহু জেলায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। জানানো হয়, দুর্যোগ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিম্নলিখিত জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্লাবন পরিস্থিতির জন্য রাজ্যের 10 জেলায় 10 জন সচিবকে পাঠানো হচ্ছে বলেও জানান আলাপন। প্লাবনের আতঙ্ক যদিও এখনো কাটছে না, পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে তা আগের মতোই চলছে। তাই অনুমান করাই হচ্ছে, বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তাহলে ডিভিসি থেকে আরও জল ছাড়া হতে পারে। তুমুল অশান্ত উত্তর 24 পরগনার টিটাগড় এলাকার দখল কার হাতে থাকবে সেই নিয়ে এলাকায় চলল গুলি। আটক তৃণমূল কাউন্সিলর ইনাম খান। জানা গিয়েছে, অভিযুক্ত ইনাম টিটাগড় পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিন এলাকা দখলের ঝামেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গিয়েছে, অভিযুক্ত ইনাম টিটাগড় পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিন এলাকা দখলের ঝামেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, টিটাগড় পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কারবালার কাছে তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সিং সাগরেদ মিঠুন ওরফে তামামকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে ইনাম খানের বিরুদ্ধে। তবে অল্পের জন্য প্রাণে বাঁচেন মিঠুন। এরপর রাত্রি 7টা নাগাদ খড়দহ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। জানা যাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যদিও এই ঘটনায় কোনো পক্ষই সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেয়নি। প্রসঙ্গত, টিটাগড়, জগদ্দল, ভাটপাড়া যেন অশান্তির সমর্থক শব্দ। আকছার এই সব অঞ্চল থেকে গোলাগুলির শব্দ উঠে আসে খবরের পাতায়। কয়েকদিন আগেও টিটাগড়ের অরুণপাড়ায় চলে গুলি, মৃত্যু হয় মোহাম্মদ হাসান নামে এক যুবকের। সূত্রের খবর, হাসান বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরপর 3 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা বলে জানা যায়। পরে পালিয়ে যায় তারা। যৌন হেনস্থা, মধু চক্র চালানোর অভিযোগ। তার জেরেই ম্যানহাটনের হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে মার্কিন গায়ক সন ডিডি কাম্বাসকে। র্যাপার হিসেবে আমেরিকায় জনপ্রিয়তা রয়েছে ডিডির। শোনা যাচ্ছে, তার বিরুদ্ধে অন্তত 9টি নিগ্রহের মামলা রয়েছে। ঘটনা জানাজানি হতেই মার্কিন মুলুকে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিডির আইনজীবী মার্ক অ্যাগনিফিলো তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, 54 বছরের শিল্পী গত 3 দশক ধরে সঙ্গীতের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন মিউজিক আইকন, সুপ্রতিষ্ঠিত এবং অত্যন্ত ভালো একজন পারিবারিক মানুষ। কৃষ্ণাঙ্গ মানুষদের উন্নতির জন্য নানা কাজ করেছেন। এমন মানুষ কোনোভাবেই অপরাধী নন। যদিও গত বছর ডিডির বিরুদ্ধে লাগাতার যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাসি। নিজের অভিযোগ নিয়ে তিনি আইনের দ্বারস্থও হয়েছিলেন। ক্যাসির অভিযোগ ছিল, ডিডি প্রায় 1 দশক ধরে তার উপর অত্যাচার চালিয়েছেন। এই অত্যাচার তখন শুরু হয়, তখন ক্যাসি মাত্র 19 বছরের একজন তরুণী ছিলেন। ক্যাসির দাবি ছিল, ডিডি তার কাজকর্ম, সম্পত্তি থেকে ক্যারিয়ারের সিদ্ধান্ত সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি ক্যাসির সঙ্গে যখন র্যাপার কিডের সম্পর্ক তৈরি হয়, তাকেও হেনস্থা করা হয়। তবে ডিডির বিরুদ্ধে ক্যাসির মামলা দীর্ঘস্থায়ী হয়নি। আদালতের বাইরেই তাদের বোঝাপড়া হয়ে যায়। তাও আবার মাত্র একদিন পরই। গত মে মাসে নাকি একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল। তার ভিত্তিতে ক্যাসিকে মারধর করার অভিযোগও ওঠে ডিডির বিরুদ্ধে। সেই ঘটনায় এই গ্রেফতারির সঙ্গে যোগসূত্র রয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। ডিস্কো ডান্স করে কোনো আন্দোলন সফল হয় না। কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা কখনো হয় না। এমন মন্তব্য করে জুনিয়র ডাক্তার ও আরজিকর কাণ্ডে প্রতিবাদ করছেন যারা, তাদের কার্যত হুমকি দিয়েছিলেন তৃণমূলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। শুধু তিনিই নয়, আরজিকর কাণ্ডের বিচারের দাবি যত প্রকট হয়েছে, শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীরা ততই বেলাগাম হয়েছেন আক্রমণে। পয়সা পাচ্ছেন তারা, নিশ্চিত টাকা পাচ্ছেন, খাওয়া পাচ্ছেন, এত লাটসাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে? এমন সুরে হুঁশিয়ারি এসেছিল রাজ্যের এক ক্যাবিনেট মন্ত্রীর তরফে। এইবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায়। টানা 40 দিন ধরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিদ্ধ করে সৌগত রায় বলেছেন, এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না। এখানেই থামেননি তিনি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে খাটো করে তিনি বলেন, সারা রাত মোমবাতি নিয়ে বসে থাকলে সরকার বদলানো যায় নাকি?
আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখেছে বাংলা। সেই আন্দোলনের কাছেই সোমবার নতি স্বীকার করতে হয়েছে রাজ্য সরকারকে। কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় মনোজ ভার্মাকে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরিয়ে পাঠিয়েছেন ইএফআরএস 2nd ব্যাটালিয়নের সিইও পদে। এরপরেও সৌগত রায় মনে করেন এটা কোনো বিষয় নয়। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য অধিকর্তাকে সরানো নিয়ে জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে সৌগত রায়ের কটাক্ষ। ট্রান্সফার নিয়ে নাকি ডিস্কো নাচছিল কিনা জানি না, 3-4 জন অফিসার ট্রান্সফার হয়েছে, তারা তো পার্মানেন্ট। আন্দোলনকারীদের নাবালক নাবালিকা বলে কটাক্ষ করে তিনি মনে করিয়ে দিয়েছেন সবার ক্ষমতার সীমাবদ্ধতা বোঝা উচিত। 2 দিন বৈঠক ভেস্তে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। আমাদের গায়ে জ্বালা ধরেছে। জুনিয়র ডাক্তাররা মনে করছে তারা বিপ্লবী হয়ে গেছেন। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তির্যক মন্তব্য করিনি, করার সুযোগ ছিল। রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক আকছাকছি বাংলা অনেক দেখেছি, কিন্তু এমন অভূতপূর্ব নাগরিক আন্দোলনেই প্রথম। সৌগত রায়ের মন্তব্য শুনে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, আমরা তো সরকার বদলের দাবি করিনি, সিস্টেম বদলের দাবি করেছি। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইনি, উনি আগ বাড়িয়ে বলেছেন। আমরা বলেছি এটা একটি ইনস্টিটিউশনাল মার্ডার, কারণ মৃতার বাবা মাকে একবার বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন, একবার বলা হয়েছে তিনি অসুস্থ। জেনারেল ডায়েরিতে লেখা হয়েছিল তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত গণধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। শিয়ালদহ আদালতে এমনই বিস্ফোরক দাবি সিবিআই এর। আর.জি. করে অভয়াকে ধর্ষণের খুনের ঘটনায় গত কয়েকদিন আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এমনকি এই মামলাতেই আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুজনকেই আরও 3 দিনের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। আর সেই সময় একাধিক তথ্য উঠে আসে। এমনকি এদিন ফের একবার ষড়যন্ত্রের বিষয়টিও সামনে আনে সিবিআই। এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারক বেশ কিছু প্রশ্ন করে সিবিআইকে। এমনকি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি সরাসরি ধর্ষণকাণ্ডে জড়িত কিনা তাও জানতে চান, যদিও তাতে না জানান তদন্তকারীরা। তবে দুজনের যোগাযোগের বেশ কিছু তথ্য এবং প্রমাণ তারা পেয়েছেন বলে দাবি করেন। আর এই বিষয়ে কথা বলতে গিয়েই আদালতকে সিবিআই জানান এখনো পর্যন্ত একজনকে পাওয়া গিয়েছে, গণধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কয়েক ধাপে তদন্ত চলছে, দিল্লিতে বেশ কিছু রিপোর্ট পাঠানো হয়েছে, সেই অনুযায়ী তথ্য চলছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিন সিবিআই এর আইনজীবী আরও বলেন, ফোনের কল ডিটেলস রেকর্ড ধৃতদের খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু নতুন নাম্বার সামনে এসেছে, নাম্বারগুলি সন্দেহজনক বলেও এদিন ব্যাখ্যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। আর এই জন্যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ফের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে সওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। উল্লেখ্য, এর আগে এই দুজনকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই, কিন্তু তদন্তে তারা সহযোগিতা করেননি বলে অভিযোগ। এমনকি একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, তথ্য গোপন করছেন বলেও দাবি। পাশাপাশি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের একাধিক ফোনালাপের তথ্য হাতে এসেছে বলেও এদিন দাবি করেন তারা। অন্যদিকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত সঞ্জয়কে টালা তৎকালীন ওসি চিনতেন বলেও দাবি। এমনকি তার প্রভাবে একাধিক সময় হাসপাতালে মদ্যপ অবস্থায় সে ঘুরে বেড়াতো বলেও এদিন অভিযোগ সিবিআই এর। এছাড়াও এদিন একাধিক বিষয় আদালতে জানান সিবিআই এর আইনজীবী। অন্যদিকে এদিন শিয়ালদহ আদালতের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান সাধারণ মানুষ, স্লোগান তোলেন জাস্টিসের। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।